হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্রাইসের একটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি। সেটি হচ্ছে গিয়ে গোল্ড প্রাইস নিয়ে। আমরা জানি যে এখন এই মোমেন্টে ইউএস ইসরায়েল ভার্সেস যে ইরানে ওয়ার চলছে এবং সেই ওয়ার ইম্প্যাক্ট আমাদের কিন্তু গোল্ড প্রাইসে এসে পড়েছে। আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে এটি আর্টিকেলসটির আজকে হেডিংসটা যদি আমরা দেখি, হোয়াট ইজ ড্রাইভিং দ্য ফল ইন গোল্ড প্রাইসেস। খুব ইম্পর্টেন্ট একটি আর্টিকেল এবং এটি কেন ইম্পর্টেন্ট, কারণ এটি দুরকমভাবে লিঙ্ক করা যেতে পারে। একটা হচ্ছে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তার কারণ তোমাদেরকে আমি জানাচ্ছি। যদি আমরা 2023-এর ইউপিএসসি পেপার দেখি, প্রিভিয়াসের কোয়েশ্চেন 2023-এর প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখি, 6 নম্বর কোয়েশ্চেন, এটা সেটে যদি দেখি যে এলিমেন্টাল রুটাইল অ্যাবেন্ডেন্টলি অ্যাভেলেবল ইন দ্য সার্টেন কোস্টাল ট্র্যাক। এখানে কিছু মেটাল নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, টাইটানিয়াম, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম। তো এখান থেকে বুঝতে পারি যে ইউপিএসসির ফোকাস কিন্তু মেটাল দিকে আছে। তো সেই দিক থেকে গোল্ড ইম্পর্টেন্ট। 7 নম্বর যদি কোশ্চেন দেখি, অ্যাবাউট 3/4 of the world cobalt a metal required for the manufacture of batteries for electric motor vehicles। এখানেও একটা মেটাল নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এখান থেকে হতে পারে এবারে গোল্ডের ইন্টারন্যাশনাল কোন কোন জায়গায় প্রোডাকশন চলছে সেই জায়গা থেকে জিজ্ঞেস করে নিয়ে যেতে পারে। গোল্ড নিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসছে, গোল্ড মাইনিং অ্যাক্টিভিটি, এটাও 2023-এরই কোশ্চেন। গোল্ড মাইনিং অ্যাক্টিভিটি সোর্স অফ দ্য মার্কারি পলিউশন ইন দ্য ওয়ার্ল্ড। আর যদি একদম ডাইরেক্টলি ধরি, একদম ক্লোজ, না সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্ট অফ গোল্ড ইন টার্মস অফ ভ্যালু। তাহলে এই যে মেটাল জিনিসটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট যদি দেখা যায় যে 2023-এই শুধুমাত্র একটা পেপারেই 4 পিস কোশ্চেন এসছে মেটাল নিয়ে, বিভিন্ন রকমভাবে জিজ্ঞেস করেছে। আর গোল্ড তো দুবার মেনশন হয়েছে, একবার 86 নম্বর কোশ্চেনে আর একবার 59, 86, এই দুটো কোশ্চেনে গোল্ড দুবার মেনশন হয়েছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখে নেব যেখানে গোল্ড কীভাবে আমাদের ইউপিএসসির প্রিলিমসের জন্য উপকারী হতে পারে। মানে যদি কোনো কোশ্চেন আসে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে সেখান থেকে আমরা কীভাবে কোশ্চেন বার করে নিয়ে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেমন কিছু মাইনিং থাকে, প্রডিউসার থাকে, এইরকমই জেনারেলি জিজ্ঞেস করে ইউপিএসসি। রিসোর্স, আমাদের ইন্ডিয়ার রিজার্ভ কী আছে, ঠিক আছে, গোল্ড রিজার্ভ কী আছে, আরবিআইয়ের সাথে লিঙ্ক কী করছে, এই জিনিসগুলো মোটা জিনিস একটা ওভারভিউ আমরা নিয়ে নিই, যাতে আমাদের প্রিলিমসে অপশন এলিমিনেট করতে সুবিধা হয়। এমনটা নয় যে এই আর্টিকেলটি পড়লাম এখান থেকে ডাইরেক্ট কোনো মানে তোমরা পেয়ে যাবে, সেটা না। কিন্তু হ্যাঁ, এই যে জিনিসগুলো বলবো, এই জিনিসগুলো যদি তোমরা জানো তো অপশন এলিমিনেট করতে তোমাদের সুবিধা হবে, এবং সেইখান থেকেই তোমাদের যদি কোনো কোশ্চেন আসে সেগুলো তোমাদের মার্কস এনহ্যান্সমেন্টে সুবিধা হয়। কিন্তু যদি বেসিক জিনিস না জানো তাহলে কিন্তু প্রিলিমস ক্লিয়ার করা খুব চাপ। ইউপিএসসি কখনোই বেশি ডিপে গিয়ে কখনো জিজ্ঞেস করে না, কখনোই ডিপে যায় না। খুব এক্সট্রিম রেয়ার কোশ্চেন হয় যেগুলো ডিপে যায়, কিন্তু ম্যাক্সিমাম 80% কোশ্চেন থেকে 85% কোশ্চেন থেকে যেগুলো কিন্তু বেসিক নলেজের উপর কিন্তু সলভ করা যায়, বেসিক নলেজ। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে কন্টেন্ট তোমরা যেটা ইংলিশে দেখতে পাচ্ছ সেটা তোমরা বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্ট বাংলায় পড়তে চাও কন্টেন্ট, তারা প্লিজ রাইস ওয়েবসাইট ভিজিট করো এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে দুটোই, ইংলিশ অ্যাজ ওয়েল এজ বেঙ্গলি। দ্য ভোলাটিলিটি ইন গোল্ড প্রাইসেস কনটেক্সট দেখলাম এই যে এই মোমেন্টে আমাদের যে ওয়ার সিচুয়েশন সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে আমাদের আগে যেমন ছিল 10 গ্রামের দাম ছিল 1.9 লাখ পার 10 গ্রাম, সেটি কমে কত হয়েছে না 1.3 লাখ পার 10 গ্রাম, অলমোস্ট 60,000-এর মতন কিন্তু গোল্ড প্রাইস কিন্তু কম হয়েছে। এখন এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি যেটা আমরা জানবো, সেটা হচ্ছে হোয়াই আর ইনভেস্টার সেলিং গোল্ড। এটা ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে রিলেশন কি, ইন্টারেস্ট রেট, গোল্ডের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্ক কি। এখানে একটা খুব মজার ব্যাপার আছে যে ইন্টারেস্ট রেট যখন বাড়ে, সেন্ট্রাল ব্যাংক যখন ইন্টারেস্ট রেট বাড়ায়, স্পেসিফিক্যালি ইউএস ফেডারেল রিজার্ভ, কারণ
আমাদের যে ওয়ার্ল্ডের যে ইকোনমিতে যে লেনদেনটা হয় সেটা জেনারেলি হয় কিসে হয়? ডলারে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইউএসএ সেন্ট্রাল ব্যাংক খুব একটা প্রমিনেন্ট প্লেসে আছে। তো সেই সেন্ট্রাল ব্যাংক যখন ইন্টারেস্ট রেট বাড়ায় তখন গোল্ডের কিন্তু যে ডিমান্ড থাকে সেটা কিন্তু কমে যায়। ইনভার্স একটা রিলেশন আমরা দেখতে পাই। এই কনসেপ্টটা কি? না কেন হয় এটা? না কারণ গোল্ড হচ্ছে নন ইন্টারেস্ট বিয়ারিং অ্যাসেট। এটাই হচ্ছে মেন কারণ। গোল্ড ইজ এ নন ইন্টারেস্ট বিয়ারিং অ্যাসেট। তো যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন যারা ইনভেস্টর আছে তারা গোল্ডকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় তারা ইনভেস্ট করে। ফার্স্ট পয়েন্ট এটা গেল। রাইজিং বন্ড ইল্ড। যখন কোনো গভর্নমেন্ট বন্ড ইস্যু করে, তখন যেসব ব্যবসায়ী যারা আছে বা ইনভেস্টর যারা আছে তারা কি করে? গোল্ডকে কিন্তু ছেড়ে দিয়ে সেই বন্ডে ইনভেস্ট করে। কারণ বন্ড হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে স্থায়ীভাবে একটা কিন্তু ইন্টারেস্ট রেট পাওয়া যায়, যেটা গোল্ড থেকে পাওয়া যায় না। 2 নম্বর। 3 নম্বর ফ্যাক্টর কি? না ডলার ফ্যাক্টর। Since gold is priced is US dollars globally, a strengthening dollar makes gold more expensive for holders of other currencies. মানে ইউএস আমাদের এই মোমেন্টে, মানে এটাকে আমি এক্সাম্পল দিয়ে বলছি, গোল্ড আমরা তো ইম্পোর্ট করি এবং সেটা কিসে করি? না ডলারে করি। যখন এখন এই মোমেন্টে $1 মানে আছে 88 সামথিং, 89 ধরে নিচ্ছি, এটাই যখন বেড়ে যাবে 92 রুপিস। এখন ধরো বেড়ে গেল যে ডলারের যে আমাদের ভ্যালুয়েশন রুপির সাথে, সেটা হচ্ছে গিয়ে কি 92 রুপিস হয়েছে। তখন কি হবে? ইন্ডিয়ার যে যার ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু অতটা ইন্টারেস্ট দেখাবে না যে গোল্ড ইম্পোর্ট করার ক্ষেত্রে, কারণ প্রাইস বাড়ছে না। এবং সে প্রাইস বাড়লে কী হবে? যখন ইম্পোর্ট প্রাইস বাড়বে তখন আমাদের যে লোকাল মার্কেট থাকে, লোকাল মার্কেট সেখানে অনেক সেটার উপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে। সেখানে কী হবে? কাস্টমার যারা আছে তারা কিন্তু কিনতে চাইবে না, যে এত দাম দিয়ে কে কিনবে। অনেক সময় একটা ওভারঅল একটা ইম্প্যাক্ট দেখা যায়, এমনটা যে সবসময় এটা হয় সেটা না, কিন্তু ওভারঅল একটা ইম্প্যাক্ট এরকমভাবে দেখা যায় যে ডলার ফ্যাক্টর, যে আমাদের কারণ যে গোল্ড ইম্পোর্ট করা হয় সুইজারল্যান্ড থেকে সবথেকে বেশি, এবং সেটা আমরা পে করি কি ডলারে, এবং ডলারের যদি সাথে রুপির যদি ডিফারেন্স খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গোল্ডের ডিমান্ড কম হয়ে যায়। লিকুইডিটি ক্রাঞ্চ, অনেক সময় কী হয় না, স্টক মার্কেট সেল অফ হয়ে যায়, তখন ইনভেস্টর যারা থাকে তারা কিন্তু গোল্ড বেচে দেয়। তারা কিন্তু যে হোল্ড করে থাকে সেই গোল্ডগুলো কিন্তু বেচে দেয়, এবং সে বেচে দিয়ে তারা কিন্তু রিপেমেন্ট করে বা লস কাভারেজ করে। গোল্ড অ্যাজ সেফ হেভেন অ্যাসেট। গোল্ডের এটারও একটা কাজ আছে, কারণ আমরা জানি যে যখন ইকোনমিক ক্রাইসিস হয়, 1930-তে একবার ইউএসএ হয়, 1980 টাইমে একবার ইউএসএ যখন ইকোনমিক ক্রাইসিস হয়, গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, তখন কিন্তু এই গোল্ড কিন্তু সার্ভাইভাল হিসেবে কিন্তু কাজ করেছিল পুরো অল ওভার ওয়ার্ল্ডে, যেখান থেকে জন্ম হয় আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এইসব জিনিসের। তো ক্রাইসিস এজ, হিস্টোরিক্যালি গোল্ড প্রাইসেস সার্চ ডিউরিং মিলিটারি কনফ্লিক্টস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অর পিরিয়ডস অফ হাই ইনফ্লেশন অ্যাজ ইনভেস্টার সিক টু প্রিজার্ভ ওয়েলথ। এটাও একটা পয়েন্ট হয়। সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ, আমাদের যে আরবিআই যে টোটাল ওভারঅল যে রিজার্ভ আছে তার মধ্যে গোল্ড রিজার্ভের যে পরিমাণ সেটা হচ্ছে 17%। যে ফরেন রিজার্ভ আছে তার মধ্যে গোল্ডের পার্সেন্টেজ 70%, মানে একটা সিগনিফিক্যান্ট একটা ধরে রেখেছে গোল্ড। গোল্ড ইটিএফ, গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এই যে ট্রেডেড ফান্ডগুলো হয় সেখানে কিন্তু আমরা গোল্ড হিসাবে গোল্ড কিন্তু আমরা ইউজ করতে পারি। এবার ইম্প্যাক্ট দেখে নেবো যে আমাদের যে প্রাইস বাড়াতে কী কী হচ্ছে। না কি এক্সপেক্ট অফ গোল্ড ইম্পোর্ট ইন ইন্ডিয়া, না সুইজারল্যান্ড রিমেন্স দ্য লার্জেস্ট সোর্স অফ অ্যাকাউন্টিং নিয়ারলি 40% ইম্পোর্ট ফলোড বাই ইউএই অ্যান্ড সাউথ আফ্রিকা। পজিটিভ এফেক্ট কী কী হয়? না লোয়ার গোল্ড প্রাইসেস রিডিউস ইম্পোর্ট কস্ট, হেল্প ইমপ্রুভ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। যদি প্রাইস কম হয় তাহলে আমাদেরকে ডলারে কম পে করতে হবে, এবং সেক্ষেত্রে হলে কী হবে না, কারেন্ট অ্যাকাউন্ট যে ডেফিসিট সেটা কিন্তু লো হবে। নেগেটিভ এফেক্ট কী কী হয়? না জুয়েলারি সেক্টর মে ফেস প্রাইস ভোলাটিলিটি, কারণ যেসব ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এখানে ফেস করতে পারে। এটা মানে কাস্টমারদের জন্য তো এটা খুবই ভালো, কাস্টমারদের যারা আছে, কিন্তু যারা ব্যবসায়ী যারা অলরেডি যারা
বেশি দামে গোল্ডকে কিনে রেখেছে, স্টক করে রেখেছে, তারা কি করবে? তারা তো আর সেই দামে তো গোল্ডকে বিক্রি করতে পারবে না, কারণ গোল্ডের প্রাইস ডেলি নিউজ পেপারে আসে এবং যে প্রাইসে হয় সেই প্রাইসে বেচতে হয়। তাহলে আমি যদি আজকে এজ এ ব্যবসায়ী হিসেবে যদি আমি আজকে কালকের গোল্ডটাকে আমি স্টক করে রেখেছি, কালকের গোল্ডটা ধরে কিছু 2,000 টাকা আমি কিনে রেখেছি এবং আজকে দাম কমে গেছে 1,000 টাকা হয়ে গেছে, আমাকে কিন্তু সেই এই টাকা দিতেই দিতে হবে আমাকে। তাহলে তাদের জন্য এটা ক্ষতিকর। ট্রেডার্স মেন করে লসেস ইন শর্ট টার্মে ট্রেডার্সের তারা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে আমরা দেখে নেবো যে জিওগ্রাফিক্যাল কী ফিচার্স কী আছে, টপ গোল্ড প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড। যদি বলি যে সব থেকে টপ প্রডিউসার কে, সেটা হচ্ছে নাম আসবে প্রথমেই চায়না, তার সাথে কি আছে রাশিয়া, তার সাথে কি আছে ইউএস, কানাডা, উজবেকিস্তান, এই নামটা মাথায় রেখো, উজবেকিস্তান, ইউএস, কানাডা, ঘানা, উজবেকিস্তান, কিন্তু চায়না র্যাঙ্কিং ফার্স্ট প্রোডাকশনে। অস্ট্রেলিয়া নেমও আছে, এটা মানে ভুলে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট নাম, অস্ট্রেলিয়া। আমাদের ইন্ডিয়াতে মাইন্স কোথায় কোথায় আছে, প্রোডাকশন কোথায় কোথায় হয়? সব থেকে আমরা জানি যে একটা ফিল্ম এসেছিল কেজিএফ, সেখান থেকে যেন কোলার গোল্ড ফিল্ডস, এটা আছে কোথায় না কর্ণাটক। আরেকটা আছে হুট্টি, হুট্টি গোল্ড মাইন, এটা কিন্তু এনসিআরটির লাইন, এটা হুট্টি গোল্ড মাইন, এটাও কিন্তু কর্ণাটকে আছে। রামগিরি গোল্ড মাইন কোথায় আছে না অন্ধ্রপ্রদেশ। সোনভদ্রা কোথায় আছে উত্তরপ্রদেশ। আর রিসেন্ট টাইমে আমাদের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কি বলা হয়েছিল যে বুলেটিনে, যে বিহারে যে গোল্ড সোর্স যেটা পাওয়া গেছে, যে গোল্ড রিজার্ভ, সেটা কিন্তু ইন্ডিয়ার যে রিজার্ভ আছে তার 47%। তো কিন্তু এখনো কমার্শিয়াল ওটায় এখনো খনন কার্য শুরু করা হয়নি। মেজর গ্লোবাল গোল্ড মাইন্স, গোল্ড মাইন্স কিছু ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখে নিই। উইট ওয়াটার স্ট্যান্ড বেসিন, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা এমনিতেই নিউজে থাকে, জিজ্ঞেস করে নেই কোয়েশ্চেন ইউপিএসসি কখনো কখনো, তো সেই দিক থেকে নামটি মাথায় রেখে নিও, উইট ওয়াটার স্ট্যান্ড বেসিন, সাউথ আফ্রিকা। মুরুতাও মাইন, উজবেকিস্তান, খুব প্রমিনেন্ট একটা মাইন এটা। অ্যান্ড গ্রাসবার্গ মাইন, ইন্দোনেশিয়া। এখানে একটা ইম্পর্ট্যান্ট বডি আছে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলে, হেডকোয়ার্টার কোথায় না লন্ডনে। কবে এস্টাবলিশ হয়েছিল? 1987 বাই সাম অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ফরওয়ার্ড থিঙ্কিং মাইনিং কোম্পানিজ। কিসের জন্য? নাকি যে ওয়ার্ল্ডে যে গোল্ডের যে লেনদেন চলছে, দ্য প্রাইস, ভোলাটিলিটি, সব কিছু কিন্তু এরা দেখে কোথা থেকে না ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল থেকে। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা প্র্যাকটিস করে নিও। ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া হয়েছে এটা, মানে চেন রিয়েকশনে এটা কোনটা হলে কী হবে, কোনটা বাড়লে কী হবে, ইন্টারেস্ট রেট বাড়লে কম হবে না প্রাইস কম হবে, এইগুলো আর কি। তো এই গেল আমাদের আজকে গোল্ডের উপর একটা আর্টিকেল ছিল এটা, এবং এটা খুব বেসিক যেটুকু ডিসকাস করা হয়েছে সেখান থেকে এতটুকু পড়ে নেবে। এখান থেকে পড়লেই তোমাদের ইউপিএসসি কোশ্চেন যাই জিজ্ঞেস করুক না কেন, এখান থেকে তোমাদের সলভ হয়ে যাবে। সেটা যদি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে করুক বা জিওগ্রাফি পয়েন্ট অফ ভিউ থেকেই করুক, যেমনভাবেই করুক না কেন তোমাদের কিন্তু কোশ্চেন সলভ হয়ে যাবে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দুরকমভাবেই। আর আমাদের টিম মেম্বার্স প্রতিদিন কিন্তু মেন্সের জন্য টপিক নিয়ে আসে ডেইলি নিউজ পেপার থেকে, একটা ডিপ একটা এডিটোরিয়াল এক্সপ্লেন। তো তোমরা যারা চাইছো যারা মেন্সের জন্য হলিস্টিকলি প্রিপারেশন নিতে, তো তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, ওখানে তোমরা পেয়ে যাবে মেন্সের কন্টেন্ট প্লাস প্রিলিমসের কন্টেন্ট দুরকম ভাষাতেই, বেঙ্গলি প্লাস ইংলিশ। আর 12 এপ্রিল আমাদের একটা স্কলারশিপ টেস্ট হতে চলেছে, যেখানে আপ টু 100% তোমরা স্কলারশিপ পেয়ে যাবে। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।